মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন আমি কোনো পদত্যাগ করিনি, এবং রাষ্ট্রপতি পরবর্তী সময় বলেছে যে আমার কাছে আসার কথা ছিল, উনি তো আমার কাছে এলেন না। এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে না গিয়ে তো পদত্যাগ করতে পারেন না আমাদের সংবিধান অনুযায়ী, সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমি এই আমার পুরো আর্গুমেন্ট আমি কি প্রমাণ করতে চাইলাম, আমি আর্গুমেন্টে প্রমাণ করতে চাইলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদের বলে। এই 106 নম্বর অনুচ্ছেদের বলে এই সরকার গঠিত হয়নি, এটা মিথ্যা কথা। তার মানে আপনি শুরুতেই আপনি মিথ্যা দিয়ে শুরু করেছেন। তিনি প্রধানমন্ত্রী, আজও আজকের ডেট পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের তাদের যে মতামত, সেই মতামত। এখানে কিন্তু একবারও বলা হয় নাই যে প্রধানমন্ত্রী চলে গেছেন, প্রধানমন্ত্রী আর নাই। ওরা যেটাকে বলে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই শব্দটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আমরা পরিষ্কারভাবে দেখেছি রাষ্ট্রীয় বিমানে করে সশস্ত্র বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে গেছেন, এবং সেখানে এসএসএফ ছিল, সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ছিল, প্রধানমন্ত্রীর অন্যান্য সামরিক যারা বিষয়াদি দেখে তারা ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, এবং বিমান বাহিনীর প্লেনে করে গেছেন। সেখানে সেনাবাহিনীর লোকেরা উপস্থিত ছিল, সেখানে নৌবাহিনীর লোকেরা উপস্থিত ছিল। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি কি একটা রেফারেন্স দিয়েছেন? রাষ্ট্রপতি কোনো কিছুই জানতে চান নাই। আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি যা বলেছেন সেটা অনুযায়ী বললাম। অ্যাপিলেট ডিভিশন কি উপযুক্ত হিয়ারিং করেছে? আমাদের কাছে সেটার প্রমাণ নাই, কারণ আমরা পরবর্তী সময় আইসিএসপিআর যখন একটা লিস্ট দেয়, আমরা দেখতে পেলাম সেই লিস্টের মধ্যে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তারা দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। ফলে একটা উপযুক্ত হিয়ারিং হওয়ার মতো কোনো পরিবেশই সেখানে ছিল না, অবস্থাও ছিল না। 8 তারিখে, বিশেষ করে 8 তারিখে তারা ওইখানে তারা 8 তারিখের অনেক পর পর্যন্ত তারা ক্যান্টনমেন্টে ছিলেন। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই আবার যে তারা অনলাইনে হিয়ারিং করেছেন, আমি ধরে নিচ্ছি, অ্যাটর্নি জেনারেলটা ছিল কে? অ্যাটর্নি জেনারেল তো তখন ছিল না। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে নিয়োগ দিল কে? কখন নিয়োগ পেল? কে নিয়োগ দিল? কার হুকুমে নিয়োগ দেওয়া হলো? আমরা কিছুই জানি না। আচ্ছা, আমি ওই হিয়ারিং এর মধ্যে প্রধানমন্ত্রীর তো একটা পদত্যাগ পত্র থাকবে, সেই কখনো সেই আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই, পদত্যাগ পত্র চাওয়ার জন্য কি কখনো ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, মহসিন রশিদ তিনি একটি রিট পিটিশন দাখিল করেছেন। এই রিট পিটিশনটা আমার কাছে আছে, এটা পুরো পুরো মানে ওনার যে পুরো ড্রাফটিংটাই আমার কাছে আছে, পিডিএফ। সেখানে আমরা কখনো দেখিনি যে তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ পত্র। নেত্রী, তাকে যে অসম্মান করা হয়েছে, এইটা আমার মাথার মধ্যে তো আমার যাবে না। আমার কখনো ওই সম্মান তাকে ফেরত দেওয়া, এই দেশকে উদ্ধার করা, এই বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশকে, জাতীয়তাবাদের গৌরব, নিজেকে বাঙালি বলে বলতে পারি, যেটা তো আপনি দেখেছেন তারা উঠিয়ে দিয়েছে। ফলে আমার যখন লক্ষ্য স্থির, তখন আমার মনে হয় না যে বুলিং বা কোনো কিছুই কিছু হবে। আওয়ামী লীগ তো ধরেন একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান, একটা পলিটিক্যাল পার্টি। আমাদের ধরেন একটা সম্মিলিত আদর্শের জায়গাটাকে আওয়ামী লীগ ধারণ করে, কিংবা ভাইস ভার্সা বলতে পারেন যে আওয়ামী লীগ জনগণের চাওয়াটাকে, একটা বৃহৎ জনগণের চাওয়াটাকে নিয়ে তার পলিটিক্যাল জার্নি শুরু করেছে। আমরা সেই যাত্রায় সামিল হয়েছি। তো আমাদের এই যে যাত্রাটা একটু মানে ডিফারেন্ট টাইপের। এই জন্য আমরা প্রায় বলি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে আওয়ামী লীগের সব হাত পা এক না। আওয়ামী লীগের ছায়াতলে যেমন কোনো মানুষ এসেছে, এই যে ধরেন গত 18 মাসে আওয়ামী লীগের পক্ষে যারা বলেছে, সবাইকে আওয়ামী লীগ করে আবার? আই ডোন্ট থিঙ্ক সো। এবং আমি চাইও না সবাই আওয়ামী লীগ করুক। সবাইকে আপনি আওয়ামী লীগ বানিয়ে ফেলাটা খুবই বাজে একটা ব্যাপার হবে। কেউ এসেছে প্রধানমন্ত্রীকে ভালোবাসেন বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন বলে, কেউ প্রধানমন্ত্রীকে হয়তো অপছন্দ করেন কিন্তু বঙ্গবন্ধুর অপমানটা নিতে পারেননি। কেউ ধরেন বঙ্গবন্ধুকে সমালোচনা করেন বটে, কিন্তু 32 নাম্বারটাকে তার কাছে একটা তীর্থস্থান, একটা ঐতিহাসিক স্থান মনে হয়, এটাকে সে মেনে নিতে পারে নাই। কেউ মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই দেশের যে চরিত্রটা, যে সব ধর্ম সমান, সব ধর্মের মানুষ সমান, তারপরে
মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, কৃষ্টি, ঐতিহ্য, এগুলো সবকিছু হারিয়ে যাবে। ফলে অনেক টাইপের মানুষ, হেলাল হাফিজের কবিতার মতো, এই মানে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমার সন্তান যদি আওয়ামী লীগ হয়, আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমাকে এখন কে সমালোচনা করলো, কে আমাকে কি নাম কলিং করলো, বা আমাকে নিয়ে হাজার হাজার কথা বললো, আমি না, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার লক্ষ্য তো খুব স্থির, ওর হাতটা দেখা যাচ্ছে পানির মধ্য থেকে, ওকে আমার টান দিয়ে নিয়ে এসে পুরো বডিতে আমার জাহাজে তুলতে হবে ওকে। আমার রাস্তা দীর্ঘ, আমি এখন অন্যদিকে নজর দেওয়ার মতো যে বিলাসিতা সেটা আমার নাই আসলে। একদম। আমাকে ধরেন পেছন থেকে ফ্রিডম পার্টি বলে, আমাকে ফ্রিডম পার্টির জামাই বলে, আমাকে কত কিছু বলে আপা, এগুলার কোনো মা বাপ নাই কোনো কিছু। কিন্তু আমার তো লক্ষ্যটা খুব স্থির, আমার সন্তান ডুবে যাচ্ছে, ওকে আমার 2-5 কোলা করে তুলে আমাকে জাহাজে তুলতে হবে। এটা আমি একা না, মানে আমি আমি একা না, আমরা তুলতে হবে। আমি সেই সেই আমরার মধ্যে আমি একজন। ওই পেছনের ওই ডাকটা আমি এখন শুনবো না, ওগুলো আমি পরে বিবেচনা করব। কারণ আমরা তো ইতিমধ্যে ইবলিসকে দেখে ফেলেছি যে ইবলিস ক্ষমতায় থাকলে কি হতে পারে। ভাষা সুদ্ধা চেঞ্জ করে দিচ্ছে, মানে 18 মাসের সুযোগে কি করেছে আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। এখনো আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। তো আমার মনে হয় এটা সুযোগ এসেছে যে ঠান্ডা মাথাতে ভাবার যে কিভাবে আমরা মৌলবাদকে, আমার এখন মনে হচ্ছে যে সামারি এটাই, যে এই মৌলবাদীদেরকে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে এই দেশটাকে শেষ করে দিয়েছে, এদেরকে কিভাবে নিউট্রালাইজ করে শেষ করে দেওয়া যায়। এই দেশের রাজনীতি হবে মানুষের চাহিদা ভিত্তিক, একদম সেবা ভিত্তিক। আমি আপনাকে এই মেডিকেল সেবা দিব, আমি আপনাকে এরকম যানবাহন দিব, আমি আপনার জীবনে এরকম প্রশান্তি এনে দিব, আপনার আপনার নিরাপত্তা দিব, সোশ্যাল সিকিউরিটি, আমার জীবন ধারণ কিভাবে হবে, আমার খাদ্য, ফুড, চিকিৎসা, আমার পড়ালেখা, এইটার ভিত্তিতে হবে। আমি আপনারা জান্নাতে পাঠা দিব, এটা আবার কি রাজনীতি? এটার জন্য আপনার কাছে আমার যাইতে হবে কেন? এটার জন্য তো আমার মশলা আছে, আমার পশ্চিম দিক আছে, আমার কেবলা আছে, হজে যেতে পারি আমি, আমার হুজুর আছে, ইমাম আছে, তাদের কাছে গিয়ে আমি আমার এগুলোর পাঠ নিতে পারি। এটার জন্য আপনারা ভোট দিতে হবে কেন? সো এইবার আমরা যেটা দেখেছি যে এই মৌলবাদকে মাটি দিতে হবে, তা না হলে বিএনপিও বাঁচবে না, আওয়ামী লীগও বাঁচবে না, কেউই বাঁচবে না। আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটা কালচার একটা রাষ্ট্র, সবার জন্য রাষ্ট্র, ডিজিটাল বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের চেতনা যদি বড় দাগে ধরেন, আওয়ামী লীগের ওই আদর্শের জায়গাটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষ, গণমানুষ, শ্রমিক। কিন্তু বিএনপির জায়গাটা ধরেন, বিএনপি এমন একটা প্ল্যাটফর্ম যে আওয়ামী লীগ থেকে গিয়েও সেখানে গিয়ে পাখি বাসা বাঁধতে পারে, ফ্রিডম পার্টি থেকে গিয়েও বাসা বাঁধতে পারে, জামাত, এনসিপি, মানে যে কোনো পার্টিতে গিয়ে বিএনপি করতে পারবেন। বিএনপি উইল নেভার আস্ক ইউ দ্য সেকেন্ড কোশ্চেন, ভাই কেন আসছেন? হ্যাঁ, ফলে বিএনপির পক্ষে, মানে বিএনপিতে এই চারোমুখী পলিটিক্যাল আদর্শটা এমন ভাবে প্রভাব বিস্তার করে যে বিএনপির পক্ষে মনে হয় না এই মুক্তিযুদ্ধের একেবারে পিওর পক্ষের হবে। তারপরেও আমি মনে করি যে আমি এটা মনে করি, অনেকে এটা মনে করেছে যে বিএনপি আসাতে অ্যাটলিস্ট জামাত তো আসে নাই, মানে অনেকে কিন্তু এইভাবে কথাগুলো বলেছে। বাট আজকে বিএনপির কারণেই বাংলাদেশের এই অবস্থা, বিএনপির এই রাজনীতির কারণেই আজকে বাংলাদেশের এই ভয়ঙ্কর অবস্থা আমাদেরকে নানানভাবে দেখতে হয়েছে। তো আমি মনে করি যে আমি এখনো মনে করি না জামাতকে এখনো সে ওই অর্থে প্রেসার ফেলবে, কারণ বিএনপি আগামী কিছুদিন ধরে চেষ্টা করবে, আগে যেহেতু তারা অনেকদিন ক্ষমতায় ছিল না, তাদের পায়ের মাটিটাকে শক্ত করার জন্য। কারণ কোন একটা পার্টিকে আপনার ধরতে হলেও তাদের পায়ের মাটি শক্ত করতে হবে, এটা এই লাইনেই যাবে, হাঁটবে। মানে বিএনপি যদি, প্রথম কথা হচ্ছে যে আঞ্জুমান আপা যে প্রশ্নটা করেছেন, আমার আসলে বিএনপির ফান্ডিং এর উৎসটা সম্পর্কে আমার জানা নাই। তারেক রহমানের ব্যাপারে আমার একটা পার্সোনাল অভিমতের জায়গাটা হচ্ছে যে আমি ঠিক জানি না যে 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি আসলে টেক ওয়ে যদি বলি কি নিয়ে গেলেন সাথে করে, কি শিখলেন, সেটা হয়তো বা অচিরেই জানতে পারবো। কতটুকু শিখলেন, বুঝলেন, এটা আমি ওইভাবে এখনো বলতে পারবো না। তবে তারেক রহমানের ব্যাপারে আমার একটা ভাবনার জায়গাটা, যেমন ধরেন ও যখন রাজনীতি শুরু করলো তখন কিন্তু বঙ্গবন্ধুর যে সমাধিতে তিনি ফুল দিয়ে শুরু করলেন, যেটা আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম ওই সময়। এবং এই লোকটাই, এই একই লোক আপনার হাওয়া ভবন পরিচালনা করত, একই লোক 10% হিসেবে পরিচিতি পেয়েছেন, একই লোক
বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চেয়েছেন, একই লোক বা তারই পার্টি আপনার তত্ত্বাবধায়ক সরকারকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তারা কোনো ব্যবস্থা নেয়নি। সেগুলো হয়তোবা দলীয় সম্মিলিত অবস্থা ছিল, তারেক রহমান এককভাবে হয়তোবা, কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলা তো তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। ফলে আমি জানি না যে ওই ধরনের ধ্বংসাত্মক জায়গা থেকে তিনি ফেরত এসেছেন কিনা, কারণ তার এখন উচিত হচ্ছে আরো গভীরভাবে ভাবা যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে এবং ডানপন্থীদের উত্থান হলে কি হতে পারে। এটা তো উনার এই ইলেকশনের বা এই যেটাকে ইলেকশন তারা বলে, এই সিলেকশনের মধ্যে তারা পিওরলি বোঝার কথা। এবং এখানে যদি বিএনপির বিদ্রোহী পার্টি না থাকতো তাহলে তো জামাত তো 30টা না 20টা আসনও পায় না। আমি তো এমন এমন আসনে দেখেছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থী পেয়েছে 1 লক্ষ, আর বিএনপির নমিনেশন যে পেয়েছে সে পেয়েছে ধরেন 98,000 70,000। ওই দুটা মিলে কিন্তু যেই ভোট পেত সেখানে জামাত কাছে তারাও থাকতো না। তাহলে জামাত যে 70টা আসন পেয়েছে ওই আসনগুলোতে যদি বিএনপির বিদ্রোহী আসন না থাকতো তাহলে জামাত এই অবস্থাতেও 20টা আসন পেত না, মানে 20টা আসনের নিচে পেত। তারপর আমিনুল, ওকে তো কোরবানি দিয়ে দেওয়া হয়েছে। অনেক কোরবানি হয়েছে। শফিকুলকে কোরবানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই জামাতের প্রধানই হারতে নিয়েছে। তারপরে অনেক অনেক জায়গাতে যেটা করেছে তারা, সিলের উৎসব তো আমরা দেখেছি। ফলে কিন্তু পরবর্তী যে কোশ্চেনটা এসেছে যে সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে এটা অ্যালার্মিং কিনা ভারতের জন্য, আমি আসলে সত্যি কথা বলতে যে শুধু সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমি বলবো না, তবে এটা একটু গবেষণা হওয়ার দরকার যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ওরা ঠিক এইভাবে জিতলো কিভাবে, সেখানে বিএনপি থেকে কারা দাঁড়িয়েছে, সেখানে কিভাবে জিনিসগুলো কাজ করেছে, এগুলো মনে একটু গবেষণা হওয়া দরকার। এগুলো এইভাবে ঠিক একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না, এগুলো মনে হয় অনেক কিছু ভাবার আছে। আজকে যদি ধরেন আওয়ামী লীগ ইলেকশন করে, জামাত 5টা, এইবারের ইলেকশন থেকে আমি বুঝতেছি জামাত 5টা আসনও পাবে না, আমার মোটামুটি বোঝা হয়ে গেছে। লেটস সে এটা একটা প্রপার ইলেকশন হয়েছে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপির সেই ক্ষেত্রে আর বিদ্রোহী প্রার্থী ধরেন নাই, আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে, জাতীয় পার্টি হচ্ছে, জামাত 3 থেকে 4টা বা 5টা আসন ছাড়া কোনো আসনই পেত না। আমি আপনাকে এইটা এতটুকু বলছি যে এটা তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। একটা জিনিস আমি মোটামুটি বুঝেছি যে এই বাংলাদেশে মানুষ এন্ড অফ দ্য ডেতে জামাতকে ঘৃণা করে। এই এই ওপেন বুক এক্সামেও যে ফেল করতে পারে, হ্যাঁ, সে আসলে কোনো দলই না, এইটা মোটামুটি আমার বোঝা হয়ে গেছে। তাদের হচ্ছে কোনো ভোট নয়, বট বাহিনী কোনো জনগণ নয়। এক্স্যাক্টলি, যেহেতু বট বাহিনী ভোট দিতে পারে না এবং ওদের যত হম্বিতম্বি এই ফেসবুকে, যত হম্বিতম্বি তাদের সোশ্যাল মিডিয়া গুলাতে, আসল মাঠে এন্ড অফ দ্য ডেতে মানুষ রাজাকারের বাচ্চাদেরকেও চেনে, রাজাকারকেও চেনে। এইটা আমি বুঝলাম আর কি, এটা একটা আশার কথা। তবে আমি বিএনপির ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে বিএনপি যদি এখনো এটা না বোঝে যে একটা শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে বিএনপি একা একা এই জামাতকে হ্যান্ডেল করতে পারবে না। বিএনপি আর জামাত মিলে যদি রাস্তাতে না নামে তাহলে জামাতের মতো এই মৌলবাদীকে বিএনপি আর আওয়ামী লীগ বলতে চাচ্ছিলেন, বিএনপিকেও খেয়ে দিবে। নিজে আপনি বিএনপি আর আওয়ামী লীগ বলতে চাচ্ছিলেন, বোধহয় ভুলে বিএনপি আর জামাত বলে ফেলেছেন। সরি আমি বিএনপি আর আওয়ামী লীগ যদি এই রাজপথে না নামে, আমার মনে হয় এইটাই করা উচিত যে বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে, জামাতকে আগে পুরোপুরি নির্মূল করলে পরে দেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সর্ট আউট হবে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং, কি হয়েছে না হয়েছে, দেন উই ক্যান টক ইচ আদার। একটা উইন্ডো খোলা রাখতে হবে আমার কাছে মনে হয়, কারণ আপনি এখন যে রাজনীতিটা যে পর্যায়ে গেছে, আপনাকে খুব বেশি রিজিড হলে হবে না, ইউ হ্যাভ টু বি ওপেন অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট টকিং। তা না হলে জামাতের মতো মৌলবাদী এদেরকে রুখতে হলে আপনি যতই অপছন্দ করেন বিএনপিকে, আলোচনার টেবিলটাকে খোলা রাখতে হবে, তা নাহলে জামাতের মতো মৌলবাদী সবাইকে খেয়ে দিবে। এই যে মামলাগুলো আছে আইসিটি, তারপরে নানাবিধ সংকটের মধ্যে আছে আওয়ামী লীগ, এবং নিবন্ধন বাতিল, ছাত্রলীগের নিষিদ্ধ, এই বিষয়গুলোর বিষয়ে কি আপনার মনে হয় যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় থেকেও দেখবে নাকি সেই আগের মতো প্রতিহিংসার জায়গায় থাকবে? এটার ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সময় বলে দেবে সবকিছু। হ্যাঁ, আমি আসলে প্রশ্নও করিনি, জাস্ট আলোচনার টেবিলে এই কথাগুলো আমাদের দর্শকরাও শেয়ার করছেন, তাদের পক্ষ থেকে প্রসঙ্গটাকে আনা কি। বাংলাদেশে যে সাংবিধানিক যে জটিলতাটা তৈরি হয়েছে, আমাদের সংবিধান এত বেশি ক্ষত বিক্ষত হয়েছে
যে আপনার এই যেটা সংবিধান অনুযায়ী ইলেকশনই হয় না, সেটা আপনি সরকার গঠন করে দেশ চালাচ্ছেন। জামাত ইসলামী নতুন সংবিধান করতে চাচ্ছে। আমি খালি শেষ কথাটা এটাই বলবো যে আমাদের রাজনীতিবিদদের যারা দেশকে ভালোবাসে, জামাত বাদে, জামাত কোনো রাজনৈতিক দল না, এটা একটা ক্যাডার ভিত্তিক একটা মৌলবাদী প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয় পলিটিশিয়ানরা এখনই ভাবা উচিত যে আমরা কি আসলে এই দেশটাকে বাঁচাতে চাই কিনা। ইউনূস সরকাররা যেইভাবে গঠিত হয়েছে, তারা বারবারই বলেছে, তারা তারা শপথ নিয়েছেন আমাদের সামনে, এবং শপথ কে পাঠ করিয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাই না? তো আপনি সংবিধানের অধীনে শপথ নিলেন, সংবিধানকে আপনি মানবেন না? আপনি সংবিধানের অধীনে তাহলে শপথ নিলেন কেন? তার মানে আপনি সংবিধানকে মানেন। আচ্ছা, সংবিধানকে আপনি যখন মানেন, তখন আপনি সংবিধানকে সমুজ্জ্বল বা সংবিধানে আপেল করবারই শপথ আপনি নিয়েছেন। একদিকে আপনি বলছেন আপনি সংবিধানকে দেখে রাখবেন, দেখভাল করবেন, এর মর্যাদা সমুন্নত রাখবেন, হ্যাঁ। অন্যদিকে আপনি জুলাই সনদ বানাবেন, অন্যদিকে আপনি হ্যাঁ ভোট না ভোট করবেন। এটা কন্ট্রাডিক্টরি।